তো সিস্টেমটাই এরকম হয়ে গেছে যে রিলস বানাতে পারো, মানে সেই দেখে কাজ আসে। আমরা খুব আনসোশ্যাল। আমি না আজ পার্টিতে যাবো, আজকে ছুটি চাই, এরকম বলতে পারি না। গাজায় যুদ্ধ হচ্ছে, যখন হাজারে হাজারে মানুষ মরে যাচ্ছে, তখন আমি একটা খাবারের ছবি দিয়ে দেখাচ্ছি, দেখো আমি এই খাবারটা খেলাম, কি দারুণ খাবার। তবে হ্যাঁ, প্রস্তাব আসেনি তা নয়। যখন পালাবদল হলো তখন অনেক রকমের প্রস্তাব এসেছিল। মুহূর্তে এডিটর জি বাংলার সঙ্গে আমরা রয়েছি ভিডিও বৌমার সেটে। পেয়ে গিয়েছি রেশমিদিকে। প্রথমেই তোমাকে স্বাগত এডিটর জি বাংলায়। আবার একটা নতুন চরিত্র, আবার নতুন ভাবে তুমি। প্রথমেই বলো চরিত্রটা নিয়ে কি বলবে? চরিত্রটা খুবই পজিটিভ একটা চরিত্র। আমার চরিত্রের নাম হচ্ছে প্রতিভা, এবং আমি সাধারণত যে ধরনের চরিত্র করি একটু স্লাইটলি নেগেটিভ, হালকা নেগেটিভ, হ্যাঁ, একটু দাপুটিয়া চরিত্র, সেইটা থেকে সিরিয়ালে আমাকে যে ধরনের চরিত্র দেওয়া হয় আর কি, সেটার থেকে একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট একটা চরিত্র। খুবই শান্ত একটা মানুষ, যে খুবই অবহেলিত সেই অর্থে বাড়িতে। তার কারণ হচ্ছে তার স্বামী সেভাবে রোজগারও করে না, কন্ট্রিবিউটও করে না, ফলে তার মানে পায়ের তলার মাটিটা অত শক্ত নয় যে সে কিছু ভয়েস রেজ করবে বা কিছু বলবে। তো সেই দিক থেকে দেখতে গেলে মানে, কিন্তু আকাশকে ভালোবাসে, বাড়িটা সবটা দিকটা সামলে ম্যানেজ করে রাখার চেষ্টা করে, খুবই পজিটিভ। এবং সেই অর্থে একটু মানে খুব নিপীড়িত একটা চরিত্র। তো এই চরিত্রটা করতে আমার খুব ভালো লাগছে, তার কারণ অনেকদিন আমি এরকম মানে ফুল কোট অ্যান্ড কোট পজিটিভ এবং এরকম চরিত্র, শান্ত চরিত্র করিনি আর কি। সো সেই দিক থেকে খুব ভালো লাগছে করতে। তো তুমি একই বাড়িতে মোটামুটি 3 জনই অভিনয় করো। কিভাবে এই গোটা বিষয়টাকে সামলাও? মানে সংসার এবং 14 ঘন্টার যে শুটিং শিডিউল, এবং তার সঙ্গে তোমার ওয়েবেও তুমি কাজ করেছো বহু, তারপর সিনেমাতেও কাজ করেছো, এই গোটাটাকে কিভাবে ম্যানেজ করো? অল থিং, আজকে ওয়ার্ল্ড থিয়েটার ডে, অবশ্যই আমাদের থিয়েটার যেটা একদম 1 নম্বরে আছে আর কি। হ্যাঁ, সেটা আমি জানি না, আমি কি হয় যে যদি 3 জনই অভিনেতা হয় বাড়িতে, তাহলে একটা জিনিসে কিন্তু খুব সুবিধেও হয়। একটা ঠিক যে আমরা হয়তো প্রপার টাইমটা পাই না যে এর এখন প্যাক আপ হলো, সে তখন হয়েছে, কিন্তু আমাদের থিয়েটারটা যেহেতু আমাদের কমন ভালোবাসার জায়গা, ফলত আমরা একসাথে রিহার্সাল করি, একসাথে থিয়েটার করতে যাই, একসাথে থিয়েটার করে ফিরে সেদিন রাত্রিবেলা আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করি এবং থিয়েটার নিয়ে আলোচনা, কি হলো, মানে শোটা কেমন হলো, ভালো হলো, রিহার্সালের পরে আলোচনা, এগুলো তো আমাদের চলতেই থাকে। আরেকটা হচ্ছে সুবিধের আরেকটা দিক হচ্ছে যে সবাই সবার অসুবিধাটা বুঝতে পারে। যদি এমন হয় যে একজন এই প্রফেশনে আছে আর একজন কমপ্লিটলি অন্য প্রফেশনে আছে, সে হয়তো তো বুঝতে পারবে না যে কেন রাত্রির হচ্ছে, কেন দিন হচ্ছে, কেন বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা 3 জনেই 3 জনেরটা বুঝতে পারি যে ও আচ্ছা আচ্ছা, আজকে তো এই শুটিং, ও তোমাকে তো এতটা যেতে হবে। তো আমার বর বললো, বাবা তুমি তো চিত্রায়ণ থেকে পিতে তোমার 1 ঘন্টা লাগবে কি 1.5 ঘন্টা লাগবে। তো এইটা একটা মানে সুবিধাজনক ব্যাপার। আরেকটা অসুবিধাজনক ব্যাপার, তো আমরা খুব আনসোশ্যাল। তার কারণ হচ্ছে সত্যি মেগা সিরিয়াল সামলে সবকিছু করে মানে লোকজনের কাছে অ্যাটেন্ড করা, কারণ শুটিংয়ে ওইভাবে বলা যায় না, বা আমরা প্রফেশনালি ওইভাবে বলতে চাই না যে অ্যাজ আ প্রফেশনাল যে না আমাকে না আজকে বিয়ে বাড়ির জন্য ছুটি, মানে অ্যাটলিস্ট আমরা অ্যাজ এ থিয়েটার পার্সন আমরা বলতে পারি না, আমি না আজ পার্টিতে যাবো, আজকে ছুটি চাই, এরকম বলতে পারি না। ফলত ঠিক আছে, কাজটা আমাদের প্রায়োরিটি সেটা। এবং আমার এত বছর ধরে থিয়েটার প্রফেশনাল কাজ সব সামলাতে সামলাতে একটা অভ্যেস হয়ে গেছে যে সংসারটা কিভাবে সামলাতে হয়। আমার একজন খুব ভালো হাউস হেল্প আছে, সে মায়া তার নাম, সে আমাকে খুবই হেল্প করে। বাট আমি নিজে খুব রান্না করতে ভালোবাসি, আমি প্রচুর রান্না করি। আমি এই যেমন আজকে আমার এখানে একটু বেলায় ছিল, সকালে একটা রান্না করে চলে এসেছি, এবং সবটা মোটামুটি ফোনে ফোনে আমি করে ফেলি আর কি। 3 জনেই মানে রিধির উপরে অত কিছু চাপ নেই, আমি আর কৌশিক মোটামুটি এটাও করতে হবে। দেখো সবার চাপ আছে, আমাদের মানে কোন কাজটা কখন কি দিতে হবে, কোথায় মেডিক্লেম দিতে হবে, কোথায় সবার সেগুলো সব আমরা ভাগ করে নিই। সো এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি, অসুবিধা হয়নি কিছু। আচ্ছা, যেটা বিষয় সেটা হচ্ছে যে মানে এখনকার দিনে মানে যারা ছোট পর্দায় কাজ করছেন তারা কিন্তু একই সাথে পাশাপাশি ব্লগিংটাকেও চালিয়ে নিয়ে যাচ্ছে, যেই বিষয়ের ওপর ভিত্তি করে এই সিরিয়াল। তো
তোমাকে কোনোদিনই সোশ্যাল মিডিয়ায় সেইভাবে দেখিনি আমরা, কিন্তু তুমি এরকম একটা মানে কাজ করছো যেটা এরকম একটা স্ক্রিপ্ট। তো এই ব্লগিংটা বা সোশ্যাল মিডিয়া অভিনেতা অভিনেত্রীদের জন্য কতটা ইম্পর্টেন্ট বলে তোমার মনে হয়? দেখো, দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আমি সত্যি কথা, আমি এবং আমার বর দুজনেই আমরা একদম মানে নন টেকনিক্যাল লোক বলতে যা বোঝায়, মানে আমরা সত্যি কিছু জানি না, মানে মানে জানি না, মানে জানি না, মানে রিল কিভাবে বানাতে হয় আমি জানি না। বা আমরা ফেসবুকেও নেই। আমাকে আমার ছেলে জোর করে একটা ইনস্টা খুলিয়ে দিয়েছে। কত সেই ইনস্টাতে আমি কালে ভদ্রে হয়তো ১.৫ মাসে ২ মাসে একটা ছবি কোনো ক্রমে একটা দিলাম আর কি। এর বেশি আমি কিছু জানিও না, করতে চাইও না, আমার কোনো ইন্টারেস্টও নেই। আর এখানে দেখো যারা এই মানে যে চরিত্রটা এখানে ব্লগিং করছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ আমি অবহেলিত নিপীড়িত বাড়িতে সংসার সামলে রাখি, সুতরাং আমার ওইটার সাথে কোনো যোগাযোগ নেই। তবে নিশ্চয়ই যারা করে কাজ, মানে যারা রিলস বানায়, হ্যাঁ হয়তো এখন তো সিস্টেমটাই এরকম হয়ে গেছে যে রিলস বানাতে পারো, মানে সেই দেখে কাজ আসে, যেটা আমার খুব অপছন্দের জিনিস। তার কারণ হচ্ছে কাজ পাওয়া উচিত ট্যালেন্ট দেখে, তোমার অভিনয় প্রতিভা আছে কিনা, তুমি কি শিখে এসেছো। সারা পৃথিবীর বড় বড় অভিনেতারা এখনো অ্যাল প্যাচিনো থিয়েটার করছেন, এখনো ডেনজিল ওয়াশিংটন থিয়েটার করছেন, রবার্ট ডে নিরো থিয়েটার করছেন। ফলত আমি কিছুই জানি না, আমি চলে এলাম দুটো রিল বানিয়ে অভিনয় করতে। এখন যদি দেখো এটা সিস্টেম হয়ে যায় যে তুমি রিল বানালেই কাজ পাবে, তাহলে এটা সিস্টেম। আমাকে তো এই ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে হবে। সো আমাকে যদি সাস্টেন করতে হয়, আমাকে মেনে নিতে হবে, কারণ আমাকে তো কেউ রিল দেখে নিচ্ছে না, আমাকে লোকে নিচ্ছে হচ্ছে আমি আমার এতদিনের অভিনয় প্রতিভার জন্য নিচ্ছে। এবার যদি অন্যরা সেভাবে কাজ পায় তাহলে পাবে, মানে যদি সিস্টেম হয়ে যায়। আমি তো আর সিস্টেমের এগেনস্টে গিয়ে বলতে পারি না যে সিস্টেম চেঞ্জ করো। তবে এইগুলোর কোনো গুরুত্ব মানে আমার কাছে, মানে হ্যাঁ নিশ্চয়ই মানে কোনো আছে বলে আমার কাছে কোটা কিছু গুরুত্ব নেই। তো এরকম শুটিং এর, হ্যাঁ নিশ্চয়ই এগুলো তো অনেকে হয় যে কেউ ধরো সত্যি হাতের কাজ জানে, সে হয়তো রিলস বানিয়ে তার হাতের কাজটা অনেকের কাছে পৌঁছতে পারলো। সোশ্যাল মিডিয়া অনেকের ডেইলি লাইফটাকে, ব্যক্তিগত জীবনটাকে মানুষের মধ্যে একদম সাপোর্ট করি না। যে আমি খাচ্ছি না, জামা কাপড় পরছি না, মানে যখন গাজায় যুদ্ধ হচ্ছে, যখন হাজারে হাজারে মানুষ মরে যাচ্ছে, তখন আমি একটা খাবারের ছবি দিয়ে দেখাচ্ছি, দেখো আমি এই খাবারটা খেলাম, কি দারুণ খাবার, আমি ভাবতেই পারি না। মানে হয়তো আমি পুরোনো দিনের লোক বলে। দেখো সামনে বিধানসভা ভোট, প্রত্যেক নেতা নেত্রীদের একটা ঝোঁক থাকে, তারা মানে অভিনেতা অভিনেত্রীদের একটা ঝোঁক থাকে, তারা নেতা নেত্রী হবে। তো তোমার কাছে এরকম প্রস্তাব কখনো আসেনি বা কখনো মনে হয়নি যে এরকম রাজনীতিটাকে পেশা হিসাবে বেছে নেওয়া যেতে পারে? কখনো মনে হয়নি। তার কারণ হচ্ছে যখন আমাদের পশ্চিমবঙ্গে পালাবদল হলো 2011-তে, তখন আমরা খুব অ্যাক্টিভ ছিলাম। আর তারপরেও বিভিন্ন ঘটনায় আমরা খুব অ্যাক্টিভ ছিলাম। কিন্তু আমরা মনে হয় যে জনসাধারণের একটা নিরপেক্ষ মত থাকা উচিত। সবাই যদি পার্টিসিপেট করে রাজনীতিতে, নিশ্চয়ই রাজনীতিতে তো কেউ কেউ করবেই, নাহলে রাজনীতি করবে কেউ। কিন্তু অভিনেতা অভিনেত্রীরা যদি তারা নিজেরা মনে করে যে মানে অভিনয়ও করব আবার আমি রাজনীতিটাও করব, যদি সেরকম কেউ সামলাতে পারে, আমি জানি না। কিন্তু আমি এরকম অভিনেত্রীকেও চিনি, অভিনেতাদেরও চিনি যারা মেকআপ কস্টিউম করে বিধানসভা চলে গেল কাজ করতে। হ্যাঁ মানে তাহলে সে মানে জল কলের ব্যবস্থা করবে, মানুষের দিকটা দেখবে, আবার বিধানসভা করে এসে শুটিং করতে শুরু করে দিল। আমি জানি না এভাবে করা যায় কিনা। তবে হ্যাঁ, প্রস্তাব আসেনি তা নয়। যখন পালাবদল হলো তখন অনেক রকমের প্রস্তাব এসেছিল, কিন্তু আমি এবং কৌশিক দুজনেই খুব সঠিক সিদ্ধান্ত নিয়ে এবং খুব কি বলবো যে আমাদের একদম নিজেদের নেওয়া সিদ্ধান্ত যে আমরা কোনোদিনই রাজনীতিতে আসবো না আর কি। আচ্ছা, তো শুটিং এর বাইরে লেখাপড়া, গান, এগুলোর জন্য সময় কি করে বার করো? কিভাবে সময় কাটাও? মানে বাকি হ্যাঁ, কারণ আমার ধরো নাটকের স্ক্রিপ্ট পড়ার সবচেয়ে মুখস্থ করার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে আমার শুটিং। তার কারণ হচ্ছে শুটিং এর পার্টটা মুখস্থ করতে আমাকে টাইম দিতে হয় না। তার কারণ যে কোনো কারণেই হোক, এটা আমার মানে আমি লাকি যে আমাকে স্ক্রিপ্টটা একবার দিলে আমার মিনিট সাথে কাটে সময় লাগে পুরো স্ক্রিপ্টটা মুখস্থ করতে। তারপর তো ওটা আমার পাশেই রাখা থাকে, ওটা সারাদিনের জন্য স্টোর হয়ে গেল। এইবার যে সময়টা থাকে, হয়তো একটা সিনের গ্যাপ আছে, হয়তো আমরা মেকআপ করে রেডি হচ্ছি, তখন হয়তো ফ্লোরে, তখন আমি পাঠ মুখস্থ করি। আর সিনেমা দেখাটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। সিনেমা দেখা
কি দেখলে? ওটিটি দেখা। শেষ কয়েকটা? লাস্ট দেখলাম অ্যাডোলেসেন্স। যেটা মনে হয় যে জাস্ট পরশু শেষ করেছি আমরা, একসাথে বসে ফাঁকি দেখেছি। দেখেছো এই এতজন অভিনেতাকে নিয়ে না যে- গো, দেখা হয়নি আসলে। অ্যাডোলেসেন্সটা দেখার পরে আমার মনে হয় যে দেখো এটা নিয়ে তো আহ, কি বলবো, মানে আমি লাস্ট কত শতাব্দীতে এরকম কাজ দেখেছি আমার মনে পড়ে না। যার জন্য দেখো সারা ভারতবর্ষের লোকজন, সে অনুরাগ কাশ্যপ হোক, সে হানসাল মেহতা হোক, সে কারণ জোহার হোক, সবাই যে কারণে এইরকম ভাবে ঝাঁপিয়ে পড়েছে অ্যাডোলেসেন্সের উপরে। তো সেইটা দেখো আমার মনে হয় না যে আমাদের শতাব্দীতে এরকম কাজ হয়েছে, এই সাইকোলজি, এই জিনিস। আমি জানি না, এগুলো তো আমাদের এখানে হচ্ছে না। দেখো কি আর থ্রিলার কৌশিকদা, না গো। বৃদ্ধি সবার সাথে বসে হ্যাঁ হ্যাঁ, একসাথে? মানে খুব ভালো কাজ হলে, এই অ্যাডোলেসেন্সের মতো কাজ হলে আমি, কৌশিক, ঋদ্ধি, সুরঙ্গনা চারজনই বসে। Okay. আমরা চারজনে 4টে এপিসোড দেখেছি। এখন দেখো এইটা দেখার পরে না বেশ কিছুদিন আর ওই থ্রিলার, আর ওই চোর ডাকাত, কিছুদিন আর সময় না, লাগে আর ওটাকে হ্যাঁ absorb গো, আর না। আর আমার একটু দুঃখও লাগে যে এই সাবজেক্টের বাইরে, ঠিক যে কারণে অনুরাগ কাশ্যপ বা হান্সাল মেহতারা খুব প্রতিবাদ করছেন যে নেটফ্লিক্স এই সেম জিনিস বিদেশে করতে অ্যালাউ করছে, কিন্তু এই সাবজেক্ট ইন্ডিয়াতে করতে অ্যালাউ করছে না। সেখানে কিন্তু ঘুরে ফিরে ওই গুন্ডা, বদমাইশ, থ্রিলার, খুন, মার্ডার, হরার। যার জন্য নেটফ্লিক্সের খুব সমালোচনা হচ্ছে, কারণ এইরকম সাবজেক্টই তো এখন হওয়া উচিত। একদম। আর ওই এক সাবজেক্ট আর মানে আর দেখতে ইচ্ছে করে না।